This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে রাজ্যে কোনো বড় ভোট নেই, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় সদ্য হয়ে গিয়েছে সমবায় নির্বাচন, আসন্ন সমবায়ের বোর্ড অফ ডিরেক্টরসের নির্বাচন, অর্থাৎ পরিচালন সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের কাজিয়া তুঙ্গে উঠেছে। অখিলগিরি বনাম উত্তম বারিক, আবার সেই গোষ্ঠীদ্বন্দ্বের কাজিয়া, পুরনো চ্যাপ্টার ওল্টাতেই হবে। আজ অখিলগিরি, যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একসময় মৎস্যমন্ত্রী ছিলেন, তারপর কারামন্ত্রী হয়েছিলেন, মনে পড়ছে আপনাদের সেই দৃশ্য, রাস্তায় দাঁড়িয়ে সরকারি আধিকারিককে, তাও আবার মহিলা, হুমকি দিয়েছিলেন, মন্ত্রিত্ব গিয়েছিল। এহেন অখিল আজ রাস্তায় দাঁড়িয়ে দলেরই অপর গোষ্ঠীকে বলছেন, অর্থাৎ উত্তম বারিকের গোষ্ঠীকে হুমকি দিচ্ছেন, বোম চার্জ করব। ভাবা যায়? পূর্ব মেদিনীপুর জেলার নামটা পাল্টে ওয়াটারলু রাখলে কেমন হয়? কারণ পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতাই বলছেন শেষ দেখে ছাড়বেন। অখিলগিরি বনাম উত্তম বারিক, একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর একজন জেলা পরিষদের সভাধিপতি, দুজনই বিধায়ক। অখিল আর উত্তম এখন লড়ছেন কাঁথির ডুয়েল। বাংলা তো বটেই, পূর্ব ভারতের সর্ববৃহৎ সমবায় কাঁথি কোঅপারেটিভ ব্যাংক। কাঁথি সমবায়ের বার্ষিক লেনদেন 400 থেকে 500 কোটি টাকার। ব্যাংকের পরিচালন সমিতি গঠিত হবে 31শে জানুয়ারি। শুরু থেকেই টেনশন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কাঁথি সমবায়ের ভোট হয় ডিসেম্বরে। তৃণমূলের প্যানেলই জেতে। এবার ডিরেক্টর নির্বাচন, পরিচালন সমিতির 15 আসনে দাবিদার 30 জন, সবাই তৃণমূলের লোক। হাল বেগতিক বুঝে হস্তক্ষেপ করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তারপরেও অখিলগিরি এবং উত্তম বারিক লড়ছেন। সেই লড়াই কেমন বোঝালেন অখিলগিরি। তৃণমূলের নেতা তৃণমূলের লোকেদেরই বোমা মারার হুমকি দিচ্ছেন। কেন? কারণ অখিলগিরিকে দেখেই চোর চোর করে চেঁচিয়েছিলেন উত্তম বারিকের অনুগামী। মনোনয়ন পর্বেই এই মারে কি সেই মারে ব্যাপার। ডিরেক্টর নির্বাচনের দিন কি হবে? তৃণমূল নেতৃত্বের নির্দেশে অখিল উত্তম দ্বন্দ্ব মেটাতে কাঁথিতে পড়ে আছেন দুই তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশিস চক্রবর্তী। ভোটাভুটির কথা এড়াতে পারছেন না রাজীব। যতটা সম্ভব যাতে একটা প্যানেল আমাদের যায়, আমার চেষ্টা করি। তার মধ্যে হয়তো দুটো একটা হতেই পারে বন্ধুত্বপূর্ণ লড়াই, বিভিন্ন সময় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। এক্ষেত্রে যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কংগ্রেসের প্যানেল যদি জিতেছেন, তাদের মধ্যে যদি কেউ নমিনেশন করে থাকেন আমাদের 15 জনের বাইরে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে এইগুলো করে নিতে, তা না হলে তাদের এবং তাদের পিছনে যে নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাজ্য সভাপতি এবং আমাদের দলের সুপ্রিমোর কাছে আমরা সুপারিশ করব। তাদের কাছে যা যা পোর্টফোলিও আছে সব পোর্টফোলিও করে নেব। যে ব্যাংকে বছরে 400-500 কোটি টাকার লেনদেন, সেই ব্যাংকের দখল কার হাতে থাকবে? এই দ্বন্দ্ব কি মধুর লোভে? তৃণমূল রাজ্য নেতৃত্ব কিন্তু পাশ কাটাচ্ছেন। ওটা কাঁথির বিষয়টা আমি খুব একটা বিস্তারিত জানি না, ওটা আমাদের এখান থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়ার বিষয় নেই, মানে এখনো পর্যন্ত কিছু। কুণাল ঘোষ জবাব এড়ালেন, কিন্তু বিরোধীরা চিমটি কাটবেন। অখিলগিরির মুখে বোমা মারার হুঙ্কার শুনে অনেকের মনে পড়ে যেতে পারে অনুব্রত মণ্ডলের কথা। কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। বীরভূমের বাঘ হুমকি দিয়েছিলেন পুলিশকে। অখিলগিরি সাবধান করেছেন উত্তম বারিকের অনুগামীদের। স্বার্থ সিদ্ধিতে তৃণমূল বনাম তৃণমূল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই কি প্রমাণ করছেন না অখিলগিরিরা? কংগ্রেসের তো অস্তিত্বই নাই, বিজেপিরও তো সেই একই অবস্থা, সিপিএম এরও একই অবস্থা। তাহলে আমাদেরকে বোমা মারতে কেন হবে? বোমা কাকে মারার জন্য কেউ বোমা রাখছে? তৃণমূলের কর্মীদের। আমি এই বিরোধী। বোমাগুলি অঢেল, তাই ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে সেম সাইড হয়ে যাচ্ছে। হুমায়ুন কবিরের কথা ধরলে কাঁথিতেও তো স্টক ক্লিয়ারেন্সের আশঙ্কা থাকছে। নেতৃত্বের কথা শুনে যদি উত্তম বারিক তার প্যানেল প্রত্যাহার না করেন, তাহলে অখিলগিরির প্যানেলের সঙ্গে ভোটাভুটি তো অবশ্যম্ভাবী। আর ভোট হলে
কাঁথি যে অখিল উত্তমের ওয়াটারলু হবে না তার গ্যারান্টি আছে। কনিষ্ক মাইতি ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখতে হচ্ছে স্যালাইন বিতর্কের দিকে। মেদিনীপুর মেডিকেলে সেখানে প্রসূতির সাধারণ মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিরোধী দলনেতা এমন দাবিও করেন যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হোক। এর পাশাপাশি বারবার করে কেন চিকিৎসকদেরকে শিখণ্ডী করা হচ্ছে, এই প্রশ্ন তুলে বিরোধী থেকে ডাক্তাররা সকলেই সরব। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় উঠেছিল নিষিদ্ধ স্যালাইন। এই নিয়ে হইচই পড়ে গেছে রাজ্য জুড়ে। স্যালাইন কাণ্ডের নেপথ্যে কারা? নবান্নের নিশানায় জুনিয়র ডাক্তাররাই। এনি ডক্টরস হন, ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। বিষাক্ত জানিয়েছিল কর্ণাটক, তাও কেন ব্যবহার করা হলো ওই স্যালাইন? মুখ্য সচিবকে প্রশ্ন শুভেন্দু অধিকারী। প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করার দাবি তুলেছেন তিনি। অপরাধ, হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। কাদেরকে মারছেন? এরা সবাই আমাদের ভোটার নয়, আপনাকেও অনেকে ভোট দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার স্বাস্থ্য দপ্তর আরএল স্যালাইন নিয়ে যে অপদার্থতার পরিচয় দিয়েছে, আপনি হচ্ছে সব কিছুর খারাপের মূল পান্ডা। ভাবে এই স্যালাইনে প্রসূতির মৃত্যু হলো, অন্যেরা ভেন্টিলেশনে আছে। আমি আজকে থানায় এফআইআর করব। স্যালাইন কাণ্ডে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন শাসক দলের নেতারা। আরজিকর প্রসঙ্গ টেনে ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছেন তারা। আরজিকর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখা হোক। কেন ডাক্তারদের ওপর দায় চাপানোর চেষ্টা? প্রশ্ন বিরোধীদের। অভয়ার মৃত্যুর সাথেও এই ভুয়ো জাল মেডিসিন ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই সব যারা ভুয়ো মেডিসিন বানাচ্ছে আর মানুষকে মারছে তাদের থেকে কাটমানি খায়। এখন ডাক্তারদের ওপর দোষ চাপাচ্ছেন। সিনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে আপনি ভাববেন যে রোগী মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন, আর চিকিৎসক হিসেবে আমরা বসে বসে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এই পশ্চিমবঙ্গে অভয়ার মৃত্যুর পর মনে হয় চিকিৎসকদের সমাজের মানসিক পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। সিআইডিকে এটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করার মতন তাদের ক্ষমতা আছে এবং সত্য নিরূপণ করার শক্তি আছে, তাদের ব্যবস্থা আছে। তারাই সত্যটাকে সামনে নিয়ে আসবে। হাসপাতাল থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে নিষিদ্ধ স্যালাইন, কিন্তু নিষেধ সত্ত্বেও কার নির্দেশে কিভাবে মেডিকেল কলেজ থেকে জেলা হাসপাতালে ঢুকলো এই নিষিদ্ধ স্যালাইন? এখনো সেই প্রশ্নের উত্তর মেলেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইন কাণ্ডে দোষী কে? স্যালাইন, অক্সিটোসিন নাকি ডাক্তাররা? তারই উত্তর খুঁজতে সিআইডির এক তদন্তকারী দল মেদিনীপুর মেডিকেলে। যদিও মামনি রুই দাসের পরিবার কোনোভাবেই সিআইডি তদন্তে খুশি নয়, তারা চাইছেন সিবিআই তদন্ত হোক। আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড and those found responsible or guilty action will be taken against them. মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর অনুসন্ধানের দায়িত্ব সোমবার সিআইডিকে দেয় রাজ্য সরকার। মঙ্গলবারই ডিএসপির নেতৃত্বে অকুস্থলে সিআইডি টিম। হাসপাতালে সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা সংক্রান্ত নথি দিনভর খতিয়ে দেখলেন তদন্তকারীরা। হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের 2 সিনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাছাড়াও স্ত্রীরোগ বিভাগের প্রধান আরএমওর সঙ্গেও কথা বলেন অফিসাররা। জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতাল সুপার, 2 পিজিটি, 4 নার্সকে। কোথায় গাফিলতি তা বিস্তারিত জানার চেষ্টা করেন অনুসন্ধানকারীরা। ভবানী ভবন সূত্রে খবর, সবকিছু খতিয়ে দেখে মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দেবে সিআইডি। কার বিরুদ্ধে এফআইআর রুজু হবে সিদ্ধান্ত হবে এই রিপোর্টের ভিত্তিতেই।
অনুসন্ধানের জন্য তারা যেমন বেশ কিছু তথ্য সংগ্রহ করে, ঠিক একইভাবে সুপার জয়ন্ত কুমার রাউত তার ঘরেও আসে। মূলত 2 জন আরএমও, 4 জন নার্স ও 2 জন পিজিটি তাদের সঙ্গে কথা বলেন সিআইডির এই দল। আপনি তো ছিলেন স্যার? না, আমি সিআইডির অফিসে যাইনি। আপনার নামটা স্যার? আপনি যখন যদিও মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, এত বড় ঘটনার পরেও প্রশাসন তাদের পাশে দাঁড়ায়নি, তাই সিআইডিতে আস্থা নেই। তারা সিবিআই চাইছেন। না না, আমরা ভরসা রাখতে পারছি না। আমরা চাইছিলাম সিবিআই তদন্ত হোক, এই বিষয়টা পুরোটা সিবিআই তদন্ত হোক, ভালোভাবে নিখুঁতভাবে দেখা হোক, কেন আমাদের এই দুধের শিশুগুলোকে মাহারা হতে হলো। শুধু পরিবার কেন, স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপিও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ভারত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি মহাশয়কে আমি পত্র লিখেছি। তৃণমূল কংগ্রেসের যারা ভোঁড়েরা দালালরা আছে, তারা রোজগারের জন্য এই কোম্পানিকে এবং এই ওষুধ কারবার ব্যবহার করছে। পশ্চিম বাংলাতে যে স্বাস্থ্যের এমার্জেন্সি চলছে, আপনি হস্তক্ষেপ করুন আর ইমিডিয়েট এটা সিবিআই তদন্তের জন্য আমি আবেদন জানাই। আমাদের রাজ্যে সিআইডি তদন্ত করে বহু রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু সিবিআই তদন্ত করে রেজাল্ট পাওয়া যায়নি। এখন যদি তার পরিবার মনে করে যে সিআইডি তদন্ত চেয়ে সিবিআই তদন্তই বেটার, তারা সিবিআই তদন্তের জন্য তারা যেখানে যাওয়ার দরকার সেখানে যাক। সব মিলিয়ে স্যালাইন বিতর্কে চাপ বাড়ছে রাজ্যের ওপর। প্রস্তুতকারক সংস্থাকে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার পরেও এই রাজ্যে ওই সংস্থার তৈরি স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। তারপরেও কি করে এই ঘটনা ঘটল, প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি। মেদিনীপুর থেকে সুশোভন ও দেবব্রত রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য প্রশাসন একেবারে মণিমুক্ত খচিত। কেন বললাম তার কারণ রক্ষকই ভক্ষকের ভূমিকায়। জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুঞ্জার নাম, ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে নিউটাউন থানার আইসিকে ক্লোজ করা হয়েছে হাইকোর্টের নির্দেশে। তার কারণ জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং সেই বিষয়ে কোনো রকম পদক্ষেপ এবং ন্যূনতম উদ্যোগ তাদের তরফ থেকে আসছে না। জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এএসআই সুব্রত গুণ, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন শিলিগুড়ির এক তরুণী। এই অভিযোগে শোরগোল পড়ে যায় জেলা পুলিশ মহলে। অভিযোগ, তদন্তের নামে শিলিগুড়ির এক মহিলাকে রাজগঞ্জে ডেকে আনেন পুলিশ আধিকারিক সুব্রত গুণ। থানার অদূরে তাঁর ভাড়া বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। শারীরিক অত্যাচারে অসুস্থ হয়ে পড়েন তরুণী। নির্যাতিতা শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সুব্রত গুণের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সুব্রত গুণকে ক্লোজ করা হয়। পরে গ্রেফতার হয় সুব্রত। সূত্রের খবর, 2023 সালের জুন মাসে ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি পদ থেকে রাজগঞ্জ থানায় বদলি হয়ে আসেন সুব্রত। শিলিগুড়িতে তার একটি ফ্ল্যাট রয়েছে। রাজগঞ্জে থাকার জন্য তিনি একটি বাড়ি ভাড়া নেন। তার স্ত্রী ও ছেলে মেয়ে শিলিগুড়িতেই থাকতেন। সপ্তাহান্তে আসতেন রাজগঞ্জে। তদন্তের নামে ফাঁকা বাড়িতে তরুণীকে ডেকে পাঠিয়ে সুব্রত তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় অস্বস্তিতে জেলা পুলিশের কর্তারা। অস্বস্তি বিধাননগর কমিশনারেটেও। জমি মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্লোজ করা হয় নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষকে। আদালতের রিপোর্ট দিয়ে রাজ্য জানিয়েছে আইসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তের জামিন খারিজের জন্য আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জমা দেওয়া হয় রিপোর্ট, যা দেখে সন্তুষ্ট আদালত। আইসির বিরুদ্ধে অভিযোগ, এক প্রমোটারকে বাঁচানোর চেষ্টা করছেন নিউটাউনের আইসি। মামলাকারীর বক্তব্য, তিনি থানায় জমির দখল সংক্রান্ত একটি অভিযোগ জানান এক প্রমোটারের বিরুদ্ধে, কিন্তু পুলিশ একটি লঘু ধারা দিয়ে প্রমোটারকে আত্মসমর্পণ করায় ও পরে ছেড়ে দেয় বলে অভিযোগ। এরপর বারবার হুমকির মুখে পড়তে হয় মামলাকারীকে। তিনি অভিযুক্ত ছিলেন, সেই অভিযুক্ত ব্যক্তি প্রমোটারের অত্যন্ত ক্লোজ ব্যক্তি, লোকাল প্রমোটারের অত্যন্ত ক্লোজ ব্যক্তি এবং লোকাল কাউন্সিলর তার অত্যন্ত ক্লোজ ব্যক্তি, এবং অভিযুক্ত নিজেও একজন ছোটোখাটো তিনিও প্রমোটার। ফলে পুলিশ প্রশাসন জেনে বুঝে তাকে ব্যাকআপ করছেন। এই মামলায় কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রথম থেকে কঠোর অবস্থান নিয়েছিলেন। রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্য সরকার নিউটাউন থানার আইসিকে ক্লোজ করতে বাধ্য হয়েছেন।
কেন পুলিশ এমন পদক্ষেপ করে তার জন্য আগে আদালতের সমালোচনার মুখে পড়তে হয়। মঙ্গলবার হাইকোর্টের পর্যবেক্ষণ কেন বিধাননগর কমিশনারেট করা হয় তার পেছনে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট চিন্তাভাবনা আছে, না হলে তো ওটা একটা জেলার অংশ। এই এলাকার বাসিন্দাদের নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে। সেখানে যদি পুলিশ সুশিক্ষিত না হয় তাহলে তো রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও পুলিশ একইভাবে কাজ করবে। বিচারপতি আরও বলেন, আগেও বলেছি, নিউ টাউন রাজারহাট সেই গুরুত্বপূর্ণ থানা যেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা আসেন। ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না হয় তাহলে সেটা সমাজের জন্য খারাপ বার্তা দেবে। একই সমস্যা বাগুইআটি থানার। না হলে একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুরি হয়ে যায়। এর ফলে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের কথা বলে হাইকোর্ট। এদিন মামলার নিষ্পত্তি হয়ে যায়। নীলেশ্বর সান্যাল ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে যে ছবি দেখাবো তাতে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। শহরে ফের বাড়ি ভেঙে পড়ল, ফ্ল্যাট বাড়ি। আজকাল শহর বা শহরতলির বাসিন্দারা অধিকাংশই তো এই ধরনের ফ্ল্যাট বাড়িগুলোতেই থাকেন, তাই না? মাত্র 8 থেকে 10 বছরের পুরনো এই বাড়ি চোখের সামনে ভেঙে পড়ল নিমেষেই। বলতে পারেন কার দোষে ছাদহারা হলেন এই বাড়ির বাসিন্দারা? নাম শুভ অ্যাপার্টমেন্ট, কিন্তু মঙ্গলবার তার যে এমন অশুভ পরিণতি হবে কে জানত। বিল্ডিংয়ের তলা যে এত ফোঁপড়া বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। দেওয়ালে চির তো দূরের কথা, এক ফোঁটা রঙও চটেনি। অথচ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি কাঁপিয়ে চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4 তলা এই বহুতল, মাত্র 10 বছর বয়সে। আমরা বাড়িতে ছিলাম, তো কিছুক্ষণ আগে আমাদের কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজটা হওয়াতে যখন আমরা বেরিয়ে যাই দেখি, তো তখন চোখের সামনে নিমেষে পুরো ফ্ল্যাটটা পুরো ডেমলিশ হয়ে ভেঙে পড়েছে আমাদেরই চোখের সামনে। আমাদের মাথার ছাদটাই তো চলে গেল, আমরা এখন কি করব? এত মানে বলে না যে কোথায় থাকবো এখন, আমরা কি করব? আমাদের কিচ্ছু নেই আমাদের হাতে। গোড়া থেকেই নাকি বহুতলটা হেলেছিল, বাসিন্দারাও তা জানতেন। আমরা যখন কিনে এসছি 2014-তে কিনেছি, তখন থেকেই বিল্ডিংটা একটু হিলা ছিল। এই রিসেন্ট যে গার্ডেন নিচে যে বিল্ডিংটা হেলে পড়ে গেল ভেঙে, তখন প্রমোটার এসে আমাদেরকে বললেন যে এরকম বাড়িটা যখন পেছন দিকে এরকম হিলে আছে, এটাকে সোজা করার প্ল্যান আছে। বিল্ডিংয়ের ঢালটা একদিকে ছিল আমাদের, মানে একদিকে নালি একদিকে ঢাল ছিল, বুঝতে পেরেছেন ডিফেক্ট। এই যে তখন আমরা প্রমোটারকে সেটা বলেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের জল একদিকে নালি করা আছে একদিকে ঢাল, ওইটার জন্য হয়তো জানি না প্রমোটার এসে এই পুজোর আগে বললো যে লিফটিং করাবে। আবাসনের বাসিন্দাদের সরিয়ে ডিসেম্বরে শুরু হয় সেই কাজ। একদম কাছ থেকে ছবিটা দেখাবো যে বিভিন্ন জায়গায় হাইড্রোলিকের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ব্যবস্থা করতে গিয়েই সঠিক নিয়মভাবে এই হাইড্রোলিক বা উচ্চতা বাড়ানোর যে চেষ্টা, ফ্ল্যাটের উচ্চতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গাতেই গোলযোগ হয়। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। এখন আমরা বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হবে। প্রমোটারকে ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা পুলিশ করেছি, আমাদের অফিসার এসছেন, অফিসারকেও বলে দেওয়া হয়েছে। কোথায় প্রমোটার? বহুতল ভেঙে পড়ার পর থেকেই তিনি পগার পার, বাড়িতেও ঝুলছে তালা। যে প্রমোটারের মূলত বিরুদ্ধে অভিযোগ, তার একেবারে দোকানের সামনে আমরা রয়েছি। যিনি মালিক প্রমোটার কিন্তু আজকে দোকানে আসেননি। স্থানীয় মানুষজনের বক্তব্য তিনি কিন্তু প্রত্যেকদিন আসেন। আজকের ঘটনার পর থেকে কিন্তু এই প্রমোটার পলাতক এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এই অভিযুক্ত প্রমোটারকে খোঁজা হচ্ছে। উনিটাও তো 10-15 বছর থাকে। আজকে সকাল থেকে দেখেছেন? আজই আমি বলতে। আচ্ছা, কি প্রমোটিং করতো? প্রমোটিং করে, অনেকগুলো কি করতো? ব্যবসা কি ছিল না? এর এখন বেডিং এর ব্যবসা আছে, প্রমোটিং ব্যবসা, ছেলে আছে, ছেলে মেডিসিন ব্যবসা। 2024-এর মার্চে গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে মারা গিয়েছিলেন বেশ কয়েকজন। বাঘাযতীনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাই রক্ষে। ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা দল, পুর আধিকারিকরা। আবারও কয়েকদিন এ নিয়ে নাড়াচাড়া হবে, তারপর যে কেসেই জলা জমির ওপর আবারও তৈরি হবে তাসের ঘর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডে একটা আস্ত বাড়ি কিছুটা ভেঙে গেল, কিছুটা হেলে পড়লো আর একটা বাড়ির ঘাড়ে।
অভিযোগ, জলা জায়গায় সেই বাড়ি তৈরি হয়েছিল এবং অনুমোদন ছাড়া 4 তলা বাড়ি তৈরি করা হয়েছিল। পুরসভার কাউন্সিলর, 99 ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বাম জমানার দিকে আঙুল দেখাচ্ছেন, অথচ পুরসভা জানতো যে এই বাড়িটা অনুমোদনহীনভাবে তৈরি হয়েছিল এবং যে কোনো সময় বাড়িটার ভেতরে বিপদ দেখা দিতে পারে, ভেতরে ফাটল দেখাও দিয়েছিল। প্রমোটার ঝুঁকি নিয়েছিলেন সারিয়ে দেব বলে, কিছু লোক সরিয়েও দিয়েছিলেন। অনেক বড় বিপদ ঘটতে পারত, বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত, তা হয়নি, বাঁচোয়া। কিন্তু এটা কলকাতার প্রত্যেক আবাসনের পক্ষেই অত্যন্ত উদ্বেগের ব্যাপার। তার কারণ কোন জায়গায় বাড়ি তৈরি হচ্ছে এবং প্রমোটাররা কি মাল মশলা দিচ্ছেন তা তো অবশ্যই চিন্তার বিষয়। গত বছরের মার্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেন রিচের বহুতল, 12 জন বাসিন্দার মৃত্যু হয়। জলা বুঝিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠেছিল গার্ডেন রিচে। এই একই অভিযোগ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতেও। হেলে পড়া ফ্ল্যাট বাড়ির জমি ছিল জলা, বলছেন ফ্ল্যাটের বাসিন্দারা, এলাকার বাসিন্দারাও। ওটা কি একটা জলা জায়গা? জলা জায়গা ছিল, জলা জায়গা ছিল। সেখানে ছোটবেলা থেকে দেখেছিলাম, ওখানে একটা খাল গেছিল, ওই জায়গাটার নাম হচ্ছে পোলপার। ঠিক আছে, এটা বিদ্যাসাগর অঞ্চলে সবাই জানে পোলপার। সেই জায়গাতেই বিল্ডিংটা পুরোটা জলা জমি ছিল, ডোবা ছিল। তো এখানে কোনো মতে প্রপার পাইলিং ছাড়া 4 তলার কনস্ট্রাকশন কি 2 তলার কনস্ট্রাকশনও পসিবল নয়। জলা ছিল মেনেছেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদারও। অনেকগুলি বাড়ি, আশেপাশে বাড়িগুলিও জলা জমির মধ্যেই ছিল। এখানে কলোনিতে অনেক বাড়ি সেই 40, 50, 60 বছর আগে জলা জমি ছিল, সেগুলিকে তখন বোঝানো হয়েছিল। তারপরে সেই অনুযায়ী তাদের বিল্ডিং দলিলে দেওয়া হয়েছিল। জলা জমির উপর তো দলিল দেয় না, দলিল দিয়েছে যখন, তখন এটা ইসেই ছিল, মানে ডাঙাই ছিল। অনুমোদন ছাড়াই বহুতল, বলছেন তৃণমূল বিধায়কই। যেমন এই বাড়ির ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, ইচ্ছে করলেই সে স্যাংশন করে বাড়ি করতে পারত। তারা স্যাংশন করে বাড়িটা করেনি। যারা কিনেছে তাদেরও দায়িত্ব আছে যে বিনা স্যাংশনে বাড়ি কলোনিতে আমরা বারে বারে বলছি কিনবেন না। এত অনিয়ম, এতদিন কি ঘুমোচ্ছিল পুরসভা? ক্রেতাদের ঘাড়ে দোষ চাপালেই কি রেহাই পাওয়া যায়? স্থানীয় কাউন্সিলর আবার বাম জমানার ঘাড়ে দোষ চাপিয়েছেন। 40-50 বছর আগে, 45 বছর আগে ওইগুলি সবই জলাই। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার পেয়েছে। হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। ঘটনা হলো 2011 থেকে রাজ্যের তৃণমূলের জমানা, 2010 থেকে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে, 2010 থেকে 2015 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মিতালি। তাহলে অভিযোগ উড়িয়ে আরএসপি কাউন্সিলর বলছেন, আমি এখানে কাউন্সিলর 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এবং 1 বছর কোঅর্ডিনেটর ছিলাম 21 সাল পর্যন্ত। আমার সময়ে কোনো 4 তলা আনস্যাংশন কলোনি অঞ্চলে আমি করিনি, করতে দেইনি। কোনো অর্থের কাছে, কোনো ভয়ের কাছে কখনো মাথা নত করিনি। প্ল্যানের নাকি নিয়মই ছিল না, দাবি মেয়র ফিরহাদ হাকিমের। একটা কনভেনশন ছিল কলোনি এলাকা, ঠিকা এলাকা, বস্তি এলাকা, ওই যেগুলো অ্যাডেড এলাকা, সেখানে নাকি প্ল্যান নেওয়ার কোনো এই ছিল না, নিয়মই ছিল, মানে নিয়ম মানে অলিখিত একটা ছিল যে নিতে হয় না। আচ্ছা, এটা একটা অদ্ভুত জিনিস। সবই কাটমানির মহিমা, তীর বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আসলে কাটমানির বাড়ি, এটা তো ইটের বাড়ি নয়, কাটমানি যে বাড়ির ভিত্তি, হ্যাঁ, সে বাড়ি এরম ভাবেই ভেঙে পড়ছে। সরকার নীরব, কাউন্সিলররা টাকা পেয়ে গেলেই হলো। জলা বুঝিয়ে ফ্ল্যাট এই একটি নাকি? শর্মিষ্ঠা কৌস্তব, সুজয় সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। শীতে ছাদহারা শুভ অ্যাপার্টমেন্টের বাসিন্দারা, কিন্তু শুধু তো শুভ অ্যাপার্টমেন্টের বাসিন্দারা নন, প্রতিবেশী অনেককেও বাড়ি ছাড়তে হয়েছে। তার কারণ অ্যাপার্টমেন্টটি তো হেলে পড়েছে অন্য বাড়ির ঘাড়ে। কিন্তু তাদের দোষ কি বলুন তো? ত্রিপল দিয়ে ঘিরে চলছিল বিল্ডিং উঁচু করার কাজ, হঠাৎ করেই হুড়মুড়িয়ে হেলে পড়ল 4 তলা বহুতল। পাশের একটি 1 তলা বাড়িতে গিয়ে সজোরে ধাক্কা।
ওই একতলা বাড়িটা, একতলা বাড়িটা যেটা আমি বলবো যে এই ফ্ল্যাটটার ভার বহন করে রেখেছে একতলা বাড়িটা, ওটাতে কি কেউ লোকজন থাকতো? হ্যাঁ, আমার বৌদির বাবা থাকতো। এবার চোখ অপারেশন হয়েছে, কালকেই ওনারা দেশের বাড়ি গেছেন, শুধু কাকু এখানে আছেন। কাকু কাজ মানে আজকে ওই সময় কেউ থাকলে তো মানে ভয়ানক ব্যাপার। হ্যাঁ, তাহলে স্পট ডেডই হতো, আর কিছু অপশন ছিল না। প্রাণে বেঁচেছেন, কিন্তু মাথার ওপর ছাদটার কি হবে? এই প্রশ্নের উত্তরটাই খুঁজে চলেছেন শুভ অ্যাপার্টমেন্টের আশপাশের ফ্ল্যাট ও বাড়ির বাসিন্দারা। বিপর্যয় মোকাবিলা দল ও পুরসভার কর্তারা এসে নির্দেশ দিয়েছেন আশপাশের ফ্ল্যাট ও বাড়ি খালি করতে হবে। শুভ অ্যাপার্টমেন্টের অশুভ পরিণতি যে তাদের জীবনে অন্ধকার ডেকে আনবে কে জানতো। সংক্রান্তির দিন ওদের শিরে সংক্রান্তি অবস্থা। এই যে পাশে ফ্ল্যাটটা উল্টে পড়েছে, মানে এই যে হেলে পড়েছে, তার নিচের অংশটা ভেঙে গিয়েছে, সব থেকে আশঙ্কায় যে ফ্ল্যাটটি রয়েছে, যে আবাসনটি রয়েছে, সেই বাড়ি ইতিমধ্যে খালি করে দেওয়া হচ্ছে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। কেন আশঙ্কায় রয়েছেন এই বাড়ির বাসিন্দারা, কেন খালি করে দেওয়া হলো এই ফ্ল্যাটটা? একবার আসুন। ঘর কখন খালি করতে বললো? না, আমাদের এই জাস্ট ঘর খালি করে নিচে নেমে যেতে। আর এই ঘটনাটা কখন ঘটলো? এই ঘটনা 2 ঘন্টা মনে হয়েছে। আমি অফিসে ছিলাম, সবার ফোনে আমি বেরিয়ে এসেছি। মানে এরপর কোথায় থাকবেন, আজকে রাতে কোথায় থাকবেন? সেটাই না, কিছু বলছে না এখনো। আমরা তো সবাই আতঙ্কিত একদম। স্বাভাবিক, কারণ এই ফ্ল্যাটে একটু এদিকে চলে আসে তাহলে তো আপনার ফ্ল্যাটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাঙার কাজ শুরু করে, নইলে তো এই বাড়িটার কোনাটা পড়ে যাবে। হ্যাঁ, পুরো পড়ে যাবে। মানে 4 বছর আগে ফ্ল্যাট কিনেছেন মানুষ, কষ্ট করে ফ্ল্যাট কিনে। আর বলবেন না, মানে আমরা পুরো আতঙ্কিত হয়ে রয়েছি। খবর পেয়ে বাড়ি পৌঁছতে বেলা গড়িয়ে যায় ওই একতলা বাড়ির মালিকের। এলাকায় পৌঁছেই বা তিনি কি করবেন? বাড়িতে ঢোকার যে অনুমতিই নেই। যে একতলার বাড়িটা এই মুহূর্তে 4 তলার বাড়ির ভার সামলাচ্ছে, সে একতলা বাড়িটা আপনার? হ্যাঁ, আপনি ছিলেন সেই সময় যখন ঘটনাটা? ছিলাম না। মানে বাড়িতে কবে থেকে কাজ হচ্ছে? ওই পাশের বাড়িটাতে কবে থেকে কাজ হচ্ছে? 1 মাস আগে থেকে কাজ হচ্ছে, মিস্ত্রি আসে যায়। বাড়িটা ওই দিকে হেলেছিল, মানে আপনার বাড়ির দিকে আসার কথাই না। আজকে আপনার বাড়ির দিকে হেলে এলো। ওরা লাস্টের দিকে যখন ওই যে কাজ করছে, ড্রিল দিয়ে ফুটা করছে, ভিতরে জগ বসিয়ে উঁচা করে গাড়িটা সোজা করতে গেছে। সোজা করতে গিয়েই আমাদের দিকটা বেশি হেলে গেছে, পড়ে গেছে। কি বলছে এখন? আপনার বাড়িতে তো জিনিসপত্র আছে। হ্যাঁ আছে তো, এখন ঢুকতে দিচ্ছে না। এখন অর্ডার দিলে তখন ঢুকবো, জিনিসপত্র বের করে নিয়ে আসবো। অন্ধকার নামলেও রোজকার মতো এলাকায় আলো জ্বলেনি, কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। টেলিহ্যান্ডলার মেশিন দিয়ে, পেলোডার মেশিন দিয়ে উপরে শ্রমিকরা পৌঁছে গিয়েছেন। 4 তলায়, বিল্ডিংয়ের 4 তলার বাসিন্দাদের খুঁজে বার করা হচ্ছে, কারণ সেখানে তাদের অনেক ডকুমেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ নথি রয়েছে, সেই নথি বের করে আনা হবে এরকমও শোনা যাচ্ছে। এবং যাই হোক, এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, বাড়িটি ভাঙার কাজ চলবে তখন এই ফ্ল্যাট এবং তার পাশের সমস্ত বাড়ি খালি করে দেওয়া হচ্ছে। এলাকা প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। কে ঠিক কে ভুল সেই প্রশ্ন নিয়ে কদিন তর্ক বিতর্ক হবে, কিন্তু যে মানুষগুলো কোনো কিছু না করেই আপাতত ঘর ছাড়া হলেন, তাদের সংক্রান্তি কাটবে কবে? ক্যামেরায় সুদীপ গুচাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।